আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার গেজেট হলে ওই দিনই কমিশন বৈঠক করবে বলে জানান তিনি। সিইসি বলেন, বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেবে কমিশন। গণদাবির প্রেক্ষিতে শনিবার রাতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সোমবার এই বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে গত দুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে রাজধানী শাহবাগে ব্লকেড করে রাখে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ছাত্র জনতা। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান সালাউদ্দিন আহমেদ। ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আসবে, যেমন আমরা সবাই জানি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। দর্শক, বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। আমরা এখন চলে যাচ্ছি সেখানে। জায়গা আছে রাষ্ট্রে যার মধ্য দিয়ে ফ্যাসিজম তৈরি হয়েছে। তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে ৭২-এর মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে। দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে, যার ফলে মাফিয়াতন্ত্র, লুটেরা, দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে। ফলে সেই বৈষম্য দূর করতে কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে এসেছে। তৃতীয়ত তার একটা রাজনৈতিক দিক আছে, যে দমন পীড়ন, মানবাধিকার হরণ করেছে, বিরোধী মতকে দমন করেছে, অর্থাৎ যে বাকশালী চরিত্র সেটি আসলে ফুটে উঠেছে। আরেকটি তার সাংস্কৃতিক দিক আছে, সাংস্কৃতিক ফ্যাসিজম আছে, যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করেছে। ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা 4টা দিক বলছি, তার একটা দিক সংবিধান বা রাষ্ট্র কাঠামো নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি। আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয়, তাহলে কিন্তু এই 4টা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে, একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে, যেটার বেস হচ্ছে 72। আমরা দেখছি এরপরে 75 পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেল, তার মূলনীতিগুলো পরিবর্তন হলো, কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে, এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিকল না। সেই মূলনীতিগুলো বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা, জনগণের সম্মতি ছিল কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি, যে সেই 75 পরে যে সুযোগ এসেছিল, তখনও যদি গণপরিষদের মাধ্যমে 72-এর সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম, তাহলে বাংলাদেশের আরেকটা যাত্রা আসলে শুরু হতো। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং 24-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। তড়িঘড়ি করে সংবিধান সংশোধন সম্ভব নয় বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের অনুষ্ঠান আলোচনা সভায় কথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা উচিত। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ রাখার প্রস্তাবনা আবারও বিবেচনা করা উচিত জানিয়ে আসিফ নজরুল বলেন, উচ্চকক্ষকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন, মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে যে এত ক্ষমতা প্রধান বিচারপতির, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে, একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে।
আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ জুলাই সনদ ঘোষণা ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আজ ফের শাহবাগ ব্লক করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। সকাল থেকে সবগুলো রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে এই কর্মসূচি পালন করছে তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না বলে জানান তারা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে নেয়া নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানান জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধকরণ করতে হবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমাদের পুনর্বাসন সহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তৃতীয় উদ্দেশ্য ছিল আমাদের রাষ্ট্রীয় সম্মান, যেটা জুলাই সনদ বলা হয়, সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানাইতে হবে। সকলেই তাদের প্রতি আমাদের জোরালো দাবি থাকবে যে আমাদের দাবিগুলো অনতিবিলম্বে আপনারা মঞ্জুর করুন এবং আমরা যারা আহত আছি আমাদেরকে হসপিটালে এবং বাসায় যাওয়ার জন্য সুযোগ দিন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো ফল পাবেন না। 90% কুশীলভ আওয়ামী লীগের চেয়ারে বসা আছে, তাদেরকে ছাঁটাই করার ব্যবস্থা করার আগে। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তো এখন শাহবাগে অবস্থান নিয়েছে, তো তারা কি বলছেন? ফাহমিদা, তারা বলছেন তারা 3টি দাবি জানিয়েছেন যে সেই 3টি দাবি যদি পূরণ না হয় তাহলে সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এরকমটি জানিয়েছেন। এই মুহূর্তের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক আহত ব্যক্তি এবং তাদের সমর্থনে কিছু সংখ্যক মানুষ এখানে অবস্থান করছেন এবং শাহবাগের যে মোড়, এই গুরুত্বপূর্ণ মোড়ের 8টি রাস্তায় আসলে পুলিশ যে ব্যারিকেডগুলো ব্যবহার করে লোহার তৈরি, সেই ব্যারিকেডগুলো দিয়ে রাস্তার মুখগুলো বন্ধ করে দেয়া হয়েছে। আপনি জানেন যে ঢাকা শহরের এটি একটি গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তা, সেই রাস্তাটি আসলে বন্ধ। এই কারণে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী মানুষদের এবং সেই কারণে তারা যারা ভুল করে আসছেন না জেনে তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে, একটা ভোগান্তির তৈরি হয়েছে। এবং গতকাল যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা এসেছে এবং ধীরে ধীরে সেটি পূর্ণাঙ্গ রূপে হয়তো যাবে, কিন্তু তার আগে গেজেট প্রকাশ হবে এবং এছাড়াও জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটিরও একটি সময় সরকার বেঁধে দিয়েছেন। কিন্তু এই দুটি দাবিও এখানে যারা অবস্থান রয়েছেন তারা করছেন যে পূর্ণাঙ্গ রূপে আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে তাদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এরকম একটি দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সকাল থেকেই দেখছি যে তাদের সংখ্যা খুব একটা বেশি নয় এবং তারপরেও এখানে রাস্তা বন্ধ রয়েছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখতে পাইনি, কোনো ট্রাফিক পুলিশ কাউকেই দেখতে পাইনি। তারা এখানে নির্বিঘ্নে অবস্থান করছেন এবং তারা দাবির কথা জানিয়ে যাচ্ছেন। এখন যেহেতু মধ্য দুপুর, এই কারণে এখন কিছুটা স্থিমিত রয়েছে, তাদের স্লোগান বন্ধ রয়েছে এবং তারা কি বলা চলে কিছুটা রেস্টে আছেন, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক কতক্ষণ তারা এখান থেকে সরে যাবেন সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তারা জানিয়েছেন যতক্ষণ তাদের সব দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। খুনের আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি করে দেশ ত্যাগ করেছেন তা জানতে চায় বিএনপি। যার বিচার হওয়ার কথা, কার ইশারায় বিদেশে চলে গেলেন ফ্যাসিবাদের এই প্রতিনিধি? গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? উপদেষ্টারা কি করে তা জানতে চান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ব মৈত্রী কামনায় শান্তি শোভাযাত্রার অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা। সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানোর, তার বাড়িতে পৌঁছানোর জন্য। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে শান্তির খুব দরকার। দেশ বিভক্তির কোনো সুযোগ নেই। ভিন্ন রাজনৈতিক দল ও মত, ভিন্ন ধর্ম, সকলের প্রতি সহনশীল হতে হবে। সংখ্যাগরিষ্ঠদের রাজত্ব বাংলাদেশে আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছে, এত অশান্তিতে থেকেছে, সমাজ ভেঙে গেছে,
রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা বাণিজ্য রীতি সব ভঙ্গ করে আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই, সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আরো শান্তি চাই না বাংলাদেশে। আমরা আর একটা কথা বলছি, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। ঢাকা সহ দেশের ৮ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ, গরমে বিপর্যস্ত জনজীবন। তবে আজ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় রোববার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগে দু এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার উপর দিয়ে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। সকাল থেকে প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। তাপপ্রবাহের খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাজেদুল হক মানিক। মেহেরপুরের এখন তাপমাত্রা কত এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? জি, আমি যে রোদের মধ্যে লাইভে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমার যদি নিজের অবস্থা দিয়েই যদি বিবেচনা করি তাহলে আসলে সহজে অনুধাবন করা যায় যে তাপমাত্রার তীব্রতা কত। আমার আসলে যে হাতের যেটুক বেরিয়ে আছে এবং পায়ের যেটুক বেরিয়ে আছে আসলে একটা পুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। চুয়াডাঙ্গার প্রতিবেশী জেলা মেহেরপুর, যেহেতু সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হচ্ছে, তার মানে মেহেরপুরের মানুষও কিন্তু সেই তাপপ্রবাহের বাইরে নয়, এর আওতাধীন। আমরা যদি আজকে সকালের চিত্র যদি বলি তাহলে সকালে কিন্তু বাতাসের আর্দ্রতা কম ছিল, অর্থাৎ বাতাস বইছিল এবং সেখানে একটু মেঘ আমরা দেখেছি এবং রোদ ছিল না এবং মোটামুটি একটা সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু দুপুর 11টা থেকে 12টার মধ্যে এই 1 ঘন্টা কিন্তু চরম একটা মারাত্মক পরিস্থিতিতে যায়। আমরা 12টার সময় দেখেছি যে 39.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকায় খবর নিয়েছি আমরা কয়েকটা জায়গায় গিয়েছি তাপমাত্রার আসলে এর যে প্রতিক্রিয়া সেটা বা আছে এর যে প্রভাব পড়েছে সেটা দেখার জন্য। বিশেষ করে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষের আসলে বিরূপ প্রভাব পড়েছে। আমরা একটু আগে কথা বলছিলাম কয়েকজন কাঠ মিলের শ্রমিকের সাথে, তারা বলছিলেন যে 8 ঘন্টার কাজ যেখানে তারা 5 ঘন্টার কাজ তারা 8 ঘন্টা 10 ঘন্টা করেও শেষ করতে পারছেন না, কারণ তারা অল্প একটু কাজ করার পরে আবার ছায়া জায়গায় একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার কাজ করছেন। এই মুহূর্তে মেহেরপুর জেলায় বোরো ধান উঠছে এবং গ্রীষ্মকালীন অন্যান্য শাকসবজির যে আবাদের যে কাজ রয়েছে সেখানে কিন্তু সেই তীব্র তাপ প্রবাহ এবং প্রচণ্ড রোদের কারণে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেই সড়কটি হচ্ছে মেহেরপুর জেলার গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের ফাঁকা জায়গা দেখলেই বোঝা যায় যে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এলজিইডির ড্রাইভার থেকে কোটিপতি রুহুল আমিন সর্দার রাজধানী মোহাম্মদপুরে গড়ে তুলেছেন রিয়েল এস্টেটের সাম্রাজ্য। এলাকার একতা ও চন্দ্রিমা হাউজিংয়ে রয়েছে তার প্রায় 10টি ফ্ল্যাট। বিশেষজ্ঞদের মতে ড্রাইভার রুহুলকে নিয়ে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসবে আসল রাঘব বোয়ালদের তথ্য। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। রুহুল আমিন সর্দার, বাড়ি শরীয়তপুর। 1996 সালে চুক্তিভিত্তিক চাকরি নেন এলজিইডিতে। এরপর আর পিছিয়ে ফিরতে হয়নি তাকে। মোহাম্মদপুরের একতা হাউজিংয়ে একের পর এক গড়ে তুলেছেন রিয়েল এস্টেটের সাম্রাজ্য। একটা ড্রাইভার রুহুল আমিন নাম, শরীয়তপুর বাড়ি। ওর কি অবস্থা, সচিবালয় ডিউটি করতো, পরে বাট্টার দিছে না কি করছে। একজন ড্রাইভার কিভাবে বনে গেলেন কোটিপতি, তার অনুসন্ধানে নামে আরটিভি। সরজমিনে মোহাম্মদপুরের একতা হাউজিংয়ে গিয়ে দেখা যায় 4, 5, 7 ও 8 নম্বর রোডে রয়েছে তার জমি এবং প্রায় 8টি ফ্ল্যাট। একসঙ্গে চলছে তার 4টি বিল্ডিং এর কাজ। আর চন্দ্রিমা হাউজিংয়ে রয়েছে তার আরো 2টি ফ্ল্যাট। প্রজেক্টটা কার? এবার রুহুল আমিন সাহেব। জি। কতটুকু জায়গা? 7.5 কাঠা আছে। রুহুল আমিন ভাইয়ের কয়টা?
আমি ভাই আছে মনে হয় যে 3টা-4টা প্রজেক্ট আছে। তাহলে এই যে 4.5 কাঠা কত বিক্রি হলো? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা। এর মালিক কি ওই 4 জন যে নাম দেখলাম? না না মালিক না, মালিক আগে বেশি, এবার শেয়ার বিক্রি করে সবই হবে। এলডিডি তে চাকরি করতে হবে। হ্যাঁ এলডিডি মানে কয়টা আছে আনুমানিক? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। রুহুল আমিন ভাইয়ের এখানে কয়টা শেয়ার? একটা। কয়তলায় থাকেন? 3 তলায়। তবে কিভাবে এত টাকা পেলেন এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। 10টি ফ্ল্যাটের কথা স্বীকার না করলেও 5টি ফ্ল্যাটের মালিক তিনি, এমনটাই জানান রুহুল। আমি আল্লাহ আমাদের এই বাংলাদেশের অনেক বড় বড় লোকদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ। এটা না বলি, নাম না বলি, এখন আমার 3টা আমার নামে আছে, 8টা ছিল, একটা বেশি বিক্রি হতেছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, সঠিকভাবে তদন্ত হলে বের হবে রুহুল আমিনের টাকার উৎস, সেই সঙ্গে বেরিয়ে আসবে পেছনে থাকা আসল রাঘব গোয়ালদের কথা। তদন্ত যদি রোবাস্ট হয়, পর্যাপ্ত হয় এবং এর পেছনের শক্তি, যারা তাকে সুযোগ করে দিয়েছেন, যারা এর সাথে অংশীদারিত্ব করেছেন, যারা তাকে সুরক্ষা দিয়েছেন এতদিন পর্যন্ত, শুধুমাত্র ফ্রন্টলাইনে যিনি তাকে তো অবশ্যই বিচার আওতায় আনতে হবে, কিন্তু তার বিচার আওতায় দিকে যারা পেছনের শক্তি, মূল যে এটার অনুঘটকের ভূমিকা পালন করেন সবসময়, যারা এবং চালিকা শক্তি পালন করেন, তাদেরকেই কিন্তু জবাবদিহিতা আওতাটা সমান অধিকতর গুরুত্বপূর্ণ। দ্রুত তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলেই কমবে এমন দুর্নীতির প্রবণতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। বেশি সময় স্থায়ী হলো না যুদ্ধবিরতির চুক্তির উল্লাস। যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এর জবাবে পাকিস্তান বলছে যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ তারা এবং তা লঙ্ঘনের জন্য ভারতই দায়ী। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গেল কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ভারত। শনিবার গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের গোলাগুলি করেছে পাকিস্তান, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানের উপর দায় চাপান বিক্রম মিস্ত্রি। আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের ঘটনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার এবং দায়িত্বের সঙ্গে মোকাবেলার আহ্বান জানাচ্ছি। সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হয়নি। নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বিবৃতি দেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। টানা 19 দিনের সংঘাতময় পরিস্থিতির পর দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ, কাতার, তুরস্ক এবং যুক্তরাজ্য সহ বিশ্বের 30টিরও বেশি দেশ। যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে তার সমাধান সহজে হবে না। ইমতিয়াজ আহমেদ, RTV। সারা দেশে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধি লাভ করেন এবং মৃত্যুবরণ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধ প্রাপ্তি আর মহাপরিনির্বাণ স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। গৌতম বুদ্ধের শিক্ষা অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি। এই উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বৌদ্ধ সম্প্রদায়কে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান।
বিএসএফ এর তৎপরতা ও পুশিন রোধে সুনামগঞ্জ সীমান্তে কড়া নিরাপত্তা, বিজিবির টহল জোরদার করা হয়েছে। শনিবার রাতে সীমান্তের ওপারে কারফিউ জারি ও বিএসএফ এর তৎপরতা এবং পুশিন ঠেকাতে জেলার 95 কিলোমিটার সীমান্তে কড়া নিরাপত্তা ও অতিরিক্ত টহল জোরদার করেছে বিজিবি। অপ্রয়োজনীয় সীমান্তে না যাওয়ার জন্য স্থানীয়দের বারবার সতর্ক করা হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে নিয়েছে বিজিবি এবং পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। সংবাদ শেষ করব মা দিবসের খবর দিয়ে। মা ছোট একটি শব্দ, কিন্তু এর বিশালতা অসীম। সব স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সন্তানদের ভালো মন্দের প্রশ্নে আপোষহীন সে তো আর কেউ নয়, গর্ভধারণী মা, যার পক্ষে থাকে না কোনো অবসর, কোনো ক্লান্তি। এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যা দিয়ে মায়ের ভালোবাসা মাপা যায়। মায়ের চোখে তাকালেই সেই সুখানুভূতি মেলে। মা দিবসে মমতাময়ী মাদের কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন ফজলুর রহমান ও নাজমুল হাসান সাইমন। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই তার কবিতায় মায়ের মমতার বহিঃপ্রকাশ করেছেন। গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু সন্তানকে বটবৃক্ষের মতন ছায়া দেন কেবল মা। ছোট্ট বীজ থেকে সন্তান ধীরে ধীরে বৃক্ষে পরিণত হয় মায়ের স্নেহ যত্নে। শিশু অরোরার শৈশবও গড়ে উঠছে উদ্যোক্তা এই মায়ের যত্নে, যিনি সফলতার পাশাপাশি সন্তানকে আগলে রাখেন পরম মমতায়। হাজারো ব্যস্ততার মধ্যেও দুই সন্তানকে ঘিরেই তার পুরো জগৎ। বাহিরের কাজ, বাসার কাজ, সব কাজ করার পরেও দেখা যায় যে বাচ্চাদের মুখের দিকে তাকালে একটা শান্তি অনুভব হয়। আর বাচ্চাদের জন্য দেখা যায় কি যে কোনো কিছু করতে আসলে ক্লান্তি লাগে না। মায়ের কাজটা কিন্তু 24 ঘন্টার। মায়ের কাজের মধ্যে কিন্তু কোনো কর্মবিরতি নেই। মায়ের হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসার উত্তরাধিকারী বোধহয় কেবলই সন্তান। চেষ্টা করি মানে ওদের যেন কোনো কষ্ট না হয়। একটু অসুস্থ হলেও মনে হয় যে আমি ঠিকমতো করতে পারছি না, নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে। বিয়ের মাত্র 2 বছরের মাথায় স্বামীর অকাল মৃত্যুর পর 8 মাসের সন্তান শঙ্খনীলকে নিয়ে জীবন সংগ্রাম শুরু হয় এই মায়ের। বলছি সাংবাদিক লাবণ্য লিপির কথা। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে যিনি একাই মা বাবা দুজনের ভূমিকায় রেখেছেন সন্তানের জীবনে। একা মা, এটা এই সিদ্ধান্তটা আমি আসলে নিজেই নিয়েছি যে আমি একাই আমার ছেলেকে বড় করব। ওকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আসলে আমি আমার জীবন সংগ্রামই বলবো, আমি সংগ্রামটা শুরু করেছি। যে কোনো একা মায়ের মতোই আমার সংগ্রামটা অনেক বেশি কঠিন ছিল। ঘরে বাইরে সমানতালে কাজ করেও যেন তাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না। দিন শেষে সন্তানের মুখ দেখলেই গুণী এই মায়ের সব অবসাদ ঘুচে যায়। 8 মাসের শিশুটা যখন অসুস্থ হয়েছে, সারা রাত আমি পাশে একা বসে থেকেছি। এই যুদ্ধটা তো আসলে বলে বোঝানো যাবে না। একজন মা জানে যে ওই মুহূর্তে তার কেমন লেগেছে। একটা চ্যালেঞ্জিং পেশায় কাজ করি, সেই হিসেবে আমার কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে কোনো রকমের ছাড় দেওয়া কিংবা হেলায় ফেলায় করার কোনো সুযোগ নেই। ছেলের অসুস্থতায়, ছেলের সাফল্যে, ছেলের সব কিছুতে আসলে আমাকে একা দায়িত্ব নিতে হয়েছে। তাকে মানুষ করার পিছনে আমার মায়ের ভূমিকা একদম অনেক বেশি। জীবনযুদ্ধের অকুতভয় সৈনিকের নামই যে মা, তা হয়তো বলবার অপেক্ষা রাখে না। ধরনীর সব মায়েরা ভালো থাকুক, আনন্দে বাঁচুক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।